লাইব্রেরি থেকে বড় বড় পা ফেলে বের হয়ে যায় মেঘ, পিছনে ঘুরে একবারও আদ্রিয়ানের দিকে তাকায় না। এরপর সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে যায় তার ক্লাসরুমের দিকে। মাত্র ক্লাস শেষ করে টিচার ক্লাসরুম থেকে বের হয়েছে, সকল ছাত্রছাত্রী ব্যাগপত্র গুছিয়ে বাহিরে করিডোরে আড্ডা দিতে চলে যায়। মেঘ তখন ক্লাসে প্রবেশ করে। এতক্ষণ আদ্রিয়ানের সাথে কথা বলার কারণে সে ক্লাস করতে পারেনি। দরজা দিয়ে মেঘকে প্রবেশ করতে দেখে নুহা তার সিট ছেড়ে মেঘের কাছে এগিয়ে যায় আর বলে, মেঘ, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ক্লাস করলে না কেন? আর আদ্রিয়ান স্যার তোমাকে কি নোট দিয়েছে? নুহার কথার বিপরীতে মেঘ কিছুক্ষণ চুপ থাকে। মূলত তার এখন কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু নুহা যেহেতু তাকে কোনো কথা জিজ্ঞেস করেছে, তাই সে ভদ্রতার জন্য বলে, আদ্রিয়ান স্যার কালকের নোট দিবে বলেছে, আর আমি এতক্ষণ লাইব্রেরিতে ছিলাম। পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের প্রয়োজন ছিল আমার। ওহ, আচ্ছা। মেঘ নুহার সাথে আর কথা বাড়ায় না। সে তার সিটে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়, কিন্তু হঠাৎ কি ভেবে আবার পিছনে ঘুরে নুহাকে থামিয়ে বলে, নুহা, আজ আমি তোমার সাথে যাব। ক্লাস শেষ করে একসাথে অটো করে বাড়ি ফিরব। তুমি আমার জন্য অপেক্ষা করো। কিন্তু কেন মেঘ, তুমি কি গাড়ি করে যাবে না আজ? না, আমার ড্রাইভার আজ অসুস্থ, গাড়ি নিয়ে আসতে পারবে না। অটো বা ক্যাব বুক করে যেতে হবে। মেঘ শেষের সারির সিটে বসে পড়ে। আবার স্যার আসে, ক্লাস শুরু হয়। পরপর 3টা ক্লাসের পর কলেজ ছুটি হয়। মাঝে খাবারের জন্য বিরতি দেওয়া হয়েছে। দুপুর 2টার দিকে ক্লাস ছুটি হওয়ার পর মেঘ আর নুহা একসাথে গাড়ি করে বাসায় ফিরে আসে। লাইব্রেরি থেকে চলে আসার পর আদ্রিয়ানের সাথে আর দেখা হয় না মেঘের। কলেজের গেটে আদ্রিয়ানের গাড়িও দেখতে পায় না সে। আদ্রিয়ান ক্লাস শেষ করে কি বাড়ি ফিরে গেছে, নাকি হাসপাতালে চলে গেছে? মেঘ আর আদ্রিয়ানের বিষয়ে চিন্তা করে না। বিকাল 3:30টার দিকে মেঘ বাসায় ফিরে আসে। এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। কাজের লোক রুমে দুপুরের খাবার দিয়ে যায়। ওয়াশরুম থেকে গোসল করে এসে মেঘ খাবার খেয়ে নেয়। এরপর শরীর ভীষণ টায়ার্ড থাকায় মেঘ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। আমেরিকার নিউ ইয়র্ক সিটির প্রেসিবিটিয়ান হাসপাতালে। আমেরিকার নিউ ইয়র্ক সিটির জনপ্রিয় হাসপাতাল প্রেসিবিটিয়ান হাসপাতালের আইসিইউর কাছে হন্তদন্ত হয়ে ছুটে আসে আদ্রিয়ান। তখন ইরফান সাহেব চিন্তিত আর ভয়ার্ত শরীরে পায়াচারি করছে, আর ডলি বেগম কেবিনের বাহিরে থাকা ট্রুলের উপর বসে চিৎকার করে কান্না করছে। আদ্রিয়ান আইসিইউর বাহিরে ডলি বেগম আর ইরফান সাহেবকে দেখে দ্রুত ছুটে আসে তাদের কাছে। আদ্রিয়ান যখন লাইব্রেরি থেকে বের হয়ে যখন তার কেবিনে বসে মেঘের বলা প্রতিটা কথা ভাবছিল, তখন হঠাৎ তার ফোনে কল আসে। আদ্রিয়ান ফোন হাতে নিয়ে রিসিভ করার পর সে জিয়ার আত্মহত্যার কথা জানতে পারে। জিয়ার এক বন্ধু আদ্রিয়ানের কলিগ তাকে এই খবর দেয়। জিয়ার অবস্থা এখন খুব খারাপ। হাত থেকে অতিরিক্ত রক্ত পড়ার কারণে তার শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে। আদ্রিয়ানের প্রথম বিশ্বাস হয় না জিয়ার আত্মহত্যার কথা। জিয়ার মতো এমন একজন মেয়ে আত্মহত্যা করতে পারবে, তা কি সত্যি বিশ্বাসযোগ্য? কিন্তু তার কলিগ যেহেতু বলেছে, তবে এই ঘটনা মিথ্যা না। তাই আদ্রিয়ান দ্রুত কলেজ থেকে বের হয়ে হাসপাতালে ছুটে আসে। আদ্রিয়ান চিন্তিত কণ্ঠে বলে ওঠে, ইরফান সাহেব, জিয়া কেমন আছে? ওর অবস্থা কি এখন? জিয়া হঠাৎ করে কেন আত্মহত্যা করেছে? আদ্রিয়ানের প্রশ্ন ছিল ইরফান সাহেবের কাটা গায়ে লবণ ছিটিয়ে দেওয়ার মতো। ইরফান সাহেব তার হাত মুষ্ঠেকদ্ধ করে ধরে এরপর আদ্রিয়ানের শার্টের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলে ওঠে, কেন এসেছো এখানে আদ্রিয়ান তুমি? আমার মেয়ের মৃত লাশ দেখতে? জিয়া মারা গেলে তুমি খুব শান্তি পাও, তাই না? আর জিয়া কেন আত্মহত্যা করেছে তা তুমি জানো না? আদ্রিয়ান, তুমি আমার প্রিয় ছাত্র ছিলে। তোমাকে সবসময় আমি নিজের ছেলের মতো ভালোবাসা আর আদর দিয়ে বড় করেছি আমি। অথচ তুমি কি করে আমার মেয়ের সাথে এত বড় অন্যায় করলে? তুমি এতটা নিচু মন মানসিকতার মানুষ? ইরফান সাহেবের কথার মানে হয়তো আদ্রিয়ান কিছুটা বুঝল, কিন্তু জিয়ার সাথে সে প্রতারণা করেছে এর মানে কি? আদ্রিয়ান জিয়াকে কখনো বলেনি সে তাকে ভালোবাসে বা তার মনে জিয়ার জন্য কোনো অনুভূতি রয়েছে। শুরু থেকে শেষ অবধি আদ্রিয়ান সবসময় জিয়ার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। যতটুকু জিয়ার কাছে সে গিয়েছে তা হয় হাসপাতালে কাজের প্রয়োজনে, না হয় শিক্ষক বা কলিগ হিসেবে। কিন্তু জিয়া তার জন্য আত্মহত্যা করছে? আদ্রিয়ান বলে, ইরফান স্যার, আমি আপনাকে শিক্ষক বা গুরু হিসেবে সবসময় সম্মান করে এসেছি। আর জিয়া আপনার মেয়ে, ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক কখনো ছিল না। জিয়া আমাকে ভালোবাসত, কিন্তু আমি না। জিয়ার সাথে কোনো অন্যায় আমি করিনি। আদ্রিয়ানের কথা ইরফান সাহেব বিশ্বাস করল না। উল্টো সে আরও রাগ আর জেদ দেখিয়ে বলে উঠে, আদ্রিয়ান, মিথ্যা বলার চেষ্টা করবে না তুমি। জিয়ার সাথে তোমার প্রেম ঘটিত সম্পর্ক ছিল। তুমি জিয়াকে মিথ্যা ভালোবাসার কথা বলে ওর সাথে শারীরিক সম্পর্ক অবধি করেছ। কিন্তু এখন যখন জিয়া তোমাকে বিয়ের কথা বলছে, তুমি ওকে অস্বীকার করছো। ওর সাথে প্রতারণা করেছো তুমি আদ্রিয়ান। ইরফান সাহেবের কথা শুনে আদ্রিয়ান যেন আকাশ থেকে পড়ে। তার কানকে সে বিশ্বাস করতে পারছে না। জিয়ার সাথে তার শারীরিক সম্পর্ক ছিল মানে? জিয়াকে আজ অবধি সে ছুঁয়েও দেখেনি। আর জিয়া তার ছাত্রী ছিল, সে এই রকম কিছু করার কথা ভাবতে অবধি পারে না। আদ্রিয়ান বলে, স্যার, আপনি কি বলছেন এইসব? জিয়ার সাথে আমার ফিজিক্যাল রিলেশন ছিল মানে? জিয়াকে আজ অবধি আমি ছুঁয়েও দেখিনি।
আপনার এই কথার কোনো ভিত্তি নাই, সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন আপনি। জিয়াকে কখনো ভালোবাসিনি আমি, আর না ওর সাথে কোনো প্রকার অবৈধ সম্পর্ক ছিল আমার। আদ্রিয়ানের না বোধক কথা শুনে ইরফান সাহেব তার পকেটে থাকা একটা চিঠি বের করে, এরপর আদ্রিয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলে, যদি তোমার সাথে জিয়ার কোনো সম্পর্ক না থাকে তবে এই চিঠির মানে কি? জিয়া সুইসাইড করার আগে তার মনের কথা, তোমার প্রতারণার কথা সব এখানে লিখে দিয়ে গেছে। কোনো মানুষ নিশ্চয়ই মৃত্যুর আগ মুহূর্তে মিথ্যা কথা বলবে না। ইরফান সাহেবের হাতে থাকা চিঠি আদ্রিয়ান দ্রুত তার হাত বাড়িয়ে নেয়, এরপর তা খুলে পড়তে থাকে, যেখানে স্পষ্ট লেখা ছিল জিয়া আর তার প্রেম ছিল, তাদের শারীরিক সম্পর্ক ছিল। আদ্রিয়ানকে যখন জিয়া বিয়ের কথা বলে তখন আদ্রিয়ান তার সাথে প্রতারণা করে। এইসব কথা জিয়া আত্মহত্যা করার আগে লিখে রেখে দিয়েছে। চিঠির একটা কথাও সত্যি না তা আদ্রিয়ান জানে। কিন্তু জিয়া এমনটা কেন করল? এইটা জিয়ার কোনো নতুন পরিকল্পনা নয় তো? জিয়া ঠিক কতটা পাগল আর উন্মাদ তার জন্য তা সে জানে, কিন্তু তাই বলে জিয়া এমন আত্মহত্যা করে আদ্রিয়ানকে ফাঁসিয়ে দেবে তা ভাবতে পারেনি। রাতে পড়ার টেবিলে বসে আছে মেঘ। টেবিলে থাকা বইয়ের পৃষ্ঠা জানালা দিয়ে আসা উষ্ণ বাতাসে বারবার শব্দ করছে। যদিও এই বিষয়ে মেঘের কোনো খেয়াল নাই, তার মন এখনও দুপুরে লাইব্রেরিতে থাকা ঘটনার মধ্যে সীমাবদ্ধ। মেঘের এখন কি করা উচিত? আদ্রিয়ানকে কি সত্যি সে তার পরিচয় দিয়ে দিবে যে সে মালিহা? যদিও লাইব্রেরিতে থাকা অবস্থায় মেঘ আদ্রিয়ানকে তার কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে সেই মালিহা, কিন্তু এখনও পরিষ্কার করে কিছু বলেনি। আচ্ছা, আদ্রিয়ান যদি মেঘের আসল পরিচয় জানে তখন সে কি করে? আদ্রিয়ান কি খুশি হবে না মেঘের সাথে রাগ করবে? আদ্রিয়ান যদি চায় মেঘের সাথে সংসার করতে, শেষবারের মতো একটা সুযোগ দিতে, মেঘ কি তাকে দিয়ে দিবে না কখন দিবে না? 9 বছর ধরে সহ্য করা শত কষ্ট আর যন্ত্রণা এত দ্রুত মেঘ ভুলে যাবে না। তাহলে কি 1 মাস পর মেঘের উচিত আদ্রিয়ানকে ডিভোর্স দিয়ে তার উপর প্রতিশোধ নেওয়া? অবশ্যই উচিত। আদ্রিয়ান শাস্তিস্বরূপ এইটুকু কষ্ট তার প্রাপ্য। তাছাড়া মেঘের এখন আর কোনো ইচ্ছা নাই আদ্রিয়ানের সাথে সংসার করার। মেঘ এখন শুধু তার পড়াশোনার উপর মনোযোগ দিতে চায়। বিয়ে নামক এই মিথ্যা বন্ধন তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়ে আছে, যা দেখে তার মুক্তি চায়। কিন্তু ডিভোর্সের আগে সে আদ্রিয়ানকে তার পরিচয় দিয়ে দিতে চায়, যাতে ভবিষ্যতে মেঘের উপর কোনো দোষ না আসে। রাতে আদ্রিয়ান বাড়ি ফিরলে মেঘ তাকে এই কথা বলবে। মেঘ সিদ্ধান্ত নেয়, অবশ্যই বলবে। মেঘ কথাগুলো ভাবতে থাকে, তখন হঠাৎ তার ফোনে মেসেজ আসার শব্দে তার ঘোর কাছে। মেঘ ফোনে হাত দিয়ে দেখে নুহা তাকে মেডিকেলের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করছে। মেঘ সকলের সাথে পরিচয় হওয়ার জন্য গ্রুপে যায়, কিন্তু গ্রুপের মেসেজ দেখে সে অবাক হয়। গ্রুপে সকল ছাত্রছাত্রী জিয়ার আত্মহত্যার বিষয়ে কথা বলছিল। জিয়ার সাথে ডক্টর আদ্রিয়ান রোদায়নের সম্পর্ক ছিল, কিন্তু আদ্রিয়ান তার সাথে প্রতারণা করেছে বলে জিয়া সুইসাইড করেছে। মেঘ মেসেজগুলো পড়ে অবাক হয়ে বলে, কি, জিয়া ম্যাম আত্মহত্যা করছে, তাও আবার আদ্রিয়ান স্যারের জন্য? মেঘ অবাক হয়ে যায় জিয়ার আত্মহত্যার কথা শুনে। জিয়া সুইসাইড কেন করবে? আদ্রিয়ানের জন্য। কিন্তু আদ্রিয়ানের সাথে জিয়ার কোনো প্রকার রিলেশন নাই। যদিও শুরুর দিকে মেঘও মনে করেছিল আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে, কিন্তু কাল কেবিনের বাহিরে দাঁড়িয়ে দুইজনের মধ্যে যা কথা শুনল তাতে স্পষ্ট হয়ে যায় আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে না। সে শুরু থেকেই জিয়াকে নিজের ছাত্রীর চোখে দেখে এসেছে। তবে কি কালকে জিয়ার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে জিয়া আত্মহত্যা করেছে? জিয়ার আত্মহত্যার কথা কি আদ্রিয়ান শুনেছে? এই জন্য কি রাত 9টা বাজে তবুও সে বাড়িতে ফিরে আসেনি? আদ্রিয়ান কি এখন হাসপাতালে গেছে জিয়াকে দেখতে? জিয়ার অবস্থা এখন কেমন? জিয়ার শরীর আর আদ্রিয়ানের বাড়ি ফিরে না আসার কারণে মেঘের বেশ চিন্তা হয়। মেঘ এখন কি করবে? মেঘের কি উচিত আদ্রিয়ানকে ফোন করা, জিয়ার কি অবস্থা তা জিজ্ঞেস করা? তাছাড়া রাতে আদ্রিয়ান বাড়ি ফিরবে নাকি তা জানা উচিত তার। আর জিয়া যদি আদ্রিয়ানের জন্য আত্মহত্যা করে থাকে তবে নিশ্চয়ই তার পরিবার আদ্রিয়ানকে ছেড়ে দিবে না। আদ্রিয়ান এখন কি করছে? দ্রুত টেবিলের ওপর রাখা তার ফোন হাতে নেয়, এরপর আদ্রিয়ানের নাম্বারে কল দেয়। প্রথমবার কল দেয়, কলের শব্দ করে, কিন্তু আদ্রিয়ান রিসিভ করে না। মেঘ যখন পরের বার কল দেয় তখনও শব্দ করে, কিন্তু অপর পাশ থেকে কল রিসিভ করে না আদ্রিয়ান। মেঘ বিরক্ত হয়ে আরও 4 থেকে 5 বার ফোন করে, কিন্তু প্রতিবার শব্দ হয়ে ফোন কেটে যায়। ফোন টেবিলে শব্দ করে রেখে মেঘ বলে ওঠে, আদ্রিয়ান স্যার, ফোন রিসিভ করেন দয়া করে। আদ্রিয়ান পিক আপ দ্য ফোন। হাসপাতালে কেবিনের দরজা পাশে বসে আছে ইরফান সাহেব। তার চোখে রাগ, ঘৃণা, জেদ স্পষ্ট ফুটে উঠেছে, কিন্তু তার ঠিক সামনে থাকা পুরুষ বিস্ময়, হতাশা আর অবাক হয়ে একটা চিঠির দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ানের হাতে থাকা চিঠি হলো সুইসাইড নোট, যা সে আত্মহত্যা করার আগে লিখে গেছে, যেখানে স্পষ্ট ভাষায় লেখা জিয়ার মৃত্যুর সম্পূর্ণ দায় আদ্রিয়ানের। আদ্রিয়ান তার সাথে প্রতারণা করেছে বলে সে মৃত্যুর মতো এমন পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছে। ইরফান সাহেব আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, কি আদ্রিয়ান, এখন বিশ্বাস হয়েছে যে আমি মিথ্যা বলছি না?
জিয়া তোমার কারণে আত্মহত্যা করেছে? তুমি জিয়ার সাথে দীর্ঘদিন রিলেশনে থাকার পর এখন তার সাথে প্রতারণা করেছ বলে জিয়া দুঃখে কষ্টে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এখন কি বলবে তুমি আদ্রিয়ান? ইরফান সাহেবের কথা আদ্রিয়ানের কানে পৌঁছায়। এতক্ষণ আদ্রিয়ানের জিয়ার জন্য খারাপ লাগছিল, কিন্তু এই চিঠি পড়ার পরে সে বুঝে গিয়েছে জিয়া ইচ্ছা করে তাকে ফাঁসাতে এই মৃত্যুর মিথ্যা নাটক করেছে। আদ্রিয়ানের এখন জিয়ার প্রতি মায়া নয়, বরং রাগ কাজ করছে। বেহায়া, নির্লজ্জ মহিলা। একজন নারী যে এত বেহায়া হতে পারে তা হয়তো জিয়াকে না দেখলে সে জানত না। আদ্রিয়ান ইরফান সাহেবের দিকে তাকিয়ে বলে, স্যার, আপনার মেয়ে একটা মিথ্যাবাদী, আর ওর লেখা চিঠি সম্পূর্ণ মিথ্যা। আদ্রিয়ানের নাবোধক কথা শুনে ইরফান সাহেবের রাগ উঠে যায়। উনি রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান, তুমি এখন আমার মেয়েকে মিথ্যাবাদী বলছো? সাহস তো কম না তোমার। আর একজন মৃত্যুপথযাত্রী ব্যক্তি নিশ্চয়ই তার মারা যাওয়ার আগে মিথ্যা কথা বলবে না। ইরফান সাহেবের কথা শুনে আদ্রিয়ান হেসে উত্তর দেয়, স্যার, আপনি ঠিক বলেছেন, একজন মানুষ মৃত্যুর পূর্ব মুহূর্তে মিথ্যা কথা বলবে না। কিন্তু যদি ওই ব্যক্তি আপনার মেয়ে না হয় তো? আপনার মেয়ে একটা নির্লজ্জ, বেহায়া, ফালতু আর লোভী মেয়ে, যাকে ভালোবাসা তো দূরের কথা, ওর মুখ দেখতে অবধি আমার ঘৃণা করে। আদ্রিয়ানের কথা শুনে ইরফান সাহেব রাগে জ্বলে উঠে তার শার্টের কলার ধরে বলে, আদ্রিয়ান, তোমার কি লজ্জা করে না আমার অসুস্থ মেয়ের নামে এমন মিথ্যা কথা বলতে? আদ্রিয়ান ইরফান সাহেবের দিকে তাকিয়ে বলে ওঠে, লজ্জা আমার নয়, বরং আপনার করা উচিত স্যার। শুধু জন্ম দিলে বাবা হওয়া যায় না, মেয়েকে শিক্ষা আর উপদেশ দিতে হয়। আর যদি মেয়ে কোনো ভুল করে তবে ছোটবেলা থেকে তাকে শাসনে বড় করতে হয়। আপনার মেয়ে অসুস্থ বলে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, না হলে ওর গালে গুনে গুনে 10টা থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিতাম ফাজলামি করার শাস্তি কি হয়। ইরফান সাহেব আদ্রিয়ানের শার্টের কলার ছেড়ে দেয়। এরপর শান্ত আর প্রতিশোধ পরায়ণ কণ্ঠে বলে, আদ্রিয়ান, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি যে হাসপাতালে ডক্টরি করো ওই হাসপাতালের মালিক আমি। যদি তোমার জন্য আমার মেয়ের কোনো ক্ষতি হয় তবে কিন্তু তোমার কেরিয়ার আমি ধ্বংস করে দেব। ইরফান সাহেবের কথা শুনে আদ্রিয়ান ভয় পায় না, বরং জোরালো কণ্ঠে বলে, ইরফান স্যার, আপনি হাসপাতালের মালিক, আমার জীবনের নয়, আর আমার কেরিয়ার শেষ করার কোনো ক্ষমতা আপনার নাই। আদ্রিয়ানের কথা শুনে ইরফান সাহেব জিয়ার সুইসাইড নোট তার মুখের সামনে ধরে বলে, যদি এই সুইসাইড পুলিশের কাছে জমা দেয় তবে জিয়ার মৃত্যুর সম্পূর্ণ দায় তোমার থাকবে। আর আমেরিকার আইন অনুযায়ী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে ঠকানোর অভিযোগে তোমার জেল হতে পারে, আর তোমার তিল তিল করে গড়ে তোলা কেরিয়ার শেষ হয়ে যাবে। তোমার ডক্টরির লাইসেন্স বাতিল হয়ে যাবে। তুমি আর কোনো হাসপাতালে কখন ডক্টর হিসেবে জয়েন করতে পারবে না। ইরফান সাহেবের কথা শুনে আদ্রিয়ান ভয় পেয়েছে কিনে তা বোঝা যায়নি। আদ্রিয়ান বলে, সত্যি করে বলুন ইরফান, আপনি কি চান, আমার শাস্তি না জেল? আদ্রিয়ানের কথা শুনে ইরফান সাহেব বলে, আমি চাই জিয়া সুস্থ হয়ে উঠলে তুমি জিয়াকে বিয়ে করবে। একমাত্র এই উপায়ে তুমি তোমার কেরিয়ার আর মান সম্মান রক্ষা করতে পারবে। কিন্তু এটা আমার দ্বারা সম্ভব নয় ইরফান স্যার, কারণ আমি বিবাহিত, বাংলাদেশে আমার স্ত্রী রয়েছে। আর যদি আমার কেরিয়ার ধ্বংসও হয়ে যায় বা আমার জেলও হয়, তবুও আমার দ্বারা জিয়াকে বিয়ে করা সম্ভব নয়, কারণ জিয়ার মতো এমন বেহায়া আর অহংকারী মেয়ের সাথে সারা জীবন সংসার করা যায় না। আমি জিয়াকে বিয়ে করতে পারবো না। তবে কি তুমি জেলে যেতে চাও আদ্রিয়ান? ইরফান সাহেবের কথা শুনে আদ্রিয়ান বলে ওঠে, পুলিশ পাঠিয়ে দিন, আমি বাসায় অপেক্ষা করব, আর আমার বাসার ঠিকানা নিশ্চয়ই আপনি জানেন। আদ্রিয়ান আর কথা বাড়ায় না। জিয়ার শরীরের অবস্থা কেমন তা জানার আর আগ্রহ দেখায় না, বড় বড় পা ফেলে হাসপাতাল থেকে বের হয়ে যায়। ইরফান সাহেব রাগে দাঁত কটমটো করে তাকিয়ে থাকে শুধু আদ্রিয়ানের যাওয়ার দিকে। আদ্রিয়ান চলে যাওয়ার পর ডক্টর আইসিইউতে থাকা জিয়ার কেবিন থেকে বের হয়। ডক্টরকে দেখে ইরফান সাহেব আর ডলি বেগম এগিয়ে যান। ডলি বেগম চিন্তিত কণ্ঠে বলে, ডক্টর, আমার মেয়ে জিয়া কেমন আছে? ওর শরীরের অবস্থা এখন কেমন? রোগীর অবস্থা এখন ভালো। হাত কেটে যাওয়ার ফলে শরীর থেকে প্রচুর রক্ত বের হয়েছিল, তবে শরীরে নতুন রক্ত ভরা হয়েছে আর হাতে ব্যান্ডেজ করা হয়েছে। আশা করি কালকে রাতের মধ্যে হুঁশ ফিরে আসবে। জিয়ার সুস্থতার কথা শুনে ইরফান সাহেব আর ডলি বেগমের চিন্তা দূর হয়। ডক্টর ইরফান সাহেবের সাথে জিয়ার শরীরের বর্তমান অবস্থা নিয়ে অন্য বিভিন্ন কথা বলে। রাত প্রায় 10:30। রাত 10:30টার সময় বাড়ির মেন গেট দিয়ে আদ্রিয়ানের গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে বের হয়ে আদ্রিয়ান বাড়ির ভিতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে থাকা কাজের মহিলা আদ্রিয়ানকে দেখে এগিয়ে আসে আর বলে, আদ্রিয়ান স্যার, আপনি এসে পড়েছেন। স্যার, আজ হঠাৎ এত দেরি করে বাড়ি ফিরলেন কেন? কাজের মহিলার কথার জবাবে আদ্রিয়ান ছোট করে উত্তর দেয়, হাসপাতালে জরুরি অপারেশন ছিল।
আদ্রিয়ান কথাটা বলে সিঁড়ির দিকে পা বাড়ায়। তখন কাজের মহিলা আবার তাকে পিছন থেকে ডেকে প্রশ্ন করে, তবে আদ্রিয়ান স্যার, রাতের খাবার খাবেন না? আমি কি খাবার গরম করব? না, খাবার গরম করার প্রয়োজন নাই, আমার ক্ষুধা লাগেনি, আর আমি এখন রুমে গিয়ে বিশ্রাম করব, আমাকে বিরক্ত করবে না। ওকে স্যার। আদ্রিয়ান বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। কাজের মহিলা চলে যায় রান্নাঘরে রাতের খাবার ফ্রিজে তুলে রাখতে। মেঘ যখন রুমে বসে পড়াশোনা করছিল তখন বাহিরে নিচ থেকে গাড়ির শব্দ শুনতে পায়। মনে হয় আদ্রিয়ান চলে এসেছে। জিয়ার অবস্থা কেমন তা জানার আগ্রহ হয় মেঘের। দ্রুত বই বন্ধ করে মেঘ পড়ার টেবিল থেকে উঠে পড়ে, এরপর রুম থেকে বের হয়ে যায়। বাড়ি ফিরে আসার পর আদ্রিয়ান হয়তো রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে হয়তো টেবিলে বসে আছে, এইটা মেঘ ভাবে। মেঘ সিঁড়ি বেয়ে দ্রুত নিচে চলে যায়, কিন্তু টেবিলে আদ্রিয়ানকে বসে থাকতে না দেখে মেঘ অবাক হয়। রান্নাঘরে থাকা কাজের মহিলার কাছে গিয়ে যায়। কাজের মহিলা মেঘকে দেখে বলে, মেঘ ম্যাম, আপনি এখানে রান্নাঘরে? আপনি কি চা নাস্তা কিছু খাবেন? আমি বানিয়ে দিব। না, আমি কিছু খাবো না। আদ্রিয়ান স্যার কি বাড়ি ফিরে এসেছে? বাহিরে গাড়ির শব্দ শুনলাম। স্যার একটু আগেই বাড়ি ফিরে এসেছে। আদ্রিয়ান বাড়ি ফিরে এসেছে অথচ রাতের খাবার খেতে টেবিলে আসেনি কেন? জিয়ার শরীরের অবস্থা কি খুব খারাপ? হাসপাতালে কি কিছু হয়েছে? আদ্রিয়ান স্যার কি আপসেট? মেঘ পুনরায় প্রশ্ন করে, আদ্রিয়ান স্যার রাতের খাবার খাবে না? তুমি ওনাকে খাবার খাওয়ার কথা জিজ্ঞেস করনি? জি ম্যাম, করেছি, কিন্তু স্যার বলল ওনার ক্ষুধা নাই। স্যার রুমে গিয়ে বিশ্রাম করতে চায় আর ওনাকে বিরক্ত করতে নিষেধ করেছেন। কাজের মহিলার কথা মেঘ শুনল। আদ্রিয়ানের ক্ষুধা নাই এর মানে কি? দুপুরে নিশ্চয়ই খাবার খায়নি, আর এখন রাতেও খাবে না। আজ মাত্র জ্বর থেকে একটু সুস্থ হয়েছে, আর এর মধ্যেই যত অনিয়ম শুরু করে দিয়েছে। কাজের মহিলাকে আদেশ করে বলে, তুমি আদ্রিয়ান স্যারের খাবার রেডি করে দাও, আমি ওনার রুমে খাবার নিয়ে যাব। কিন্তু আদ্রিয়ান স্যার তাকে বিরক্ত করতে নিষেধ করেছে। জানি, তবেই তুমি ওনার খাবার রেডি করে দাও। ওকে মেঘ ম্যাম। কাজের মহিলা খাবার রেডি করে গুছিয়ে থালায় সাজিয়ে দেয়। মেঘ খাবার হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় আদ্রিয়ানের রুমে যাওয়ার জন্য। ওয়াশরুম থেকে গোসল শেষ করে বের হয় আদ্রিয়ান। গায়ে তার ট্রাউজার আর সফট শার্ট। আমেরিকায় এখন শীতকাল চলছে। এই প্রচণ্ড শীতের রাতে গোসল করার ফলে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে পড়েছে। বাহির থেকে আসা শীতল বাতাস রুম ঠান্ডা করে তুলেছে। তবে আদ্রিয়ানের এই বিষয়ে কোনো হুঁশ নাই। হাতে থাকা টাওয়াল মেঝেতে ফেলে দিয়ে টেবিলের ড্রয়ার থেকে একটা সিগারেট বের করে জ্বালায়। এরপর ধপ করে শরীর ছেড়ে দিয়ে সোফায় বসে পড়ে। মেঘ খাবার প্লেট হাতে করে প্রবেশ করে রুমে। চোখ বন্ধ করে সোফায় শরীর ছেড়ে দিয়ে মাথা নিচু করে বসেছিল আদ্রিয়ান। হঠাৎ করে কারো পায়ের নুপুরের শব্দ শুনে তাকায় সামনের দিকে। খাবারের থালা হাত নিয়ে দাঁড়িয়ে আছে মেঘ। আদ্রিয়ান মেঘকে দেখে অবাক হয়েছে, বিরক্ত হয়েছে বা খুশি হয়েছে যা বোঝা যায়নি। শুধু কিছুক্ষণ মেঘের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়েছিল, এরপর আবার পূর্বের মাথা নিচু করে বসে থাকে। মেঘ আদ্রিয়ানের তাকিয়ে থাকা সমস্ত কার্যকলাপ খেয়াল করল। মেঘ বলে, আদ্রিয়ান স্যার, আপনার রাতের খাবার খাবেন না আপনি? মেঘের কথা হয়তো আদ্রিয়ান শুনল। সে মাথা নিচু করা অবস্থায় উত্তর দেয়, খাবো, খাবার নিয়ে আসো।